বন্ধুরা, নমস্কার। গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সাহিত্যিক বরেন বসু রচিত রংরুট উপন্যাসখানি। আজ আমরা শুনব রংরুট উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ। রাত তখন 12টা কি 1টা। ক্যাম্প নিশুতি হয়ে ঘুমাচ্ছে। কেবল নাইট পিকেট ডান্ডা হাতে ক্যাম্পের রাস্তায় টহল দিচ্ছে। কৃষ্ণপক্ষের কালো রাত, অন্ধকারে সবকিছুই একাকার হয়ে গেছে। কেবল ক্যাম্পের ধারে নালাটার উপর জোনাকির ঢেউ বহে চলেছে। হঠাৎ একসাথে দুটো WD ইঞ্জিনের হুইসেল বেজে উঠল। সেটা বেজে চলেছে এক টানা। কয়েক মুহূর্ত পরেই অনেকগুলো পটকা ফাটার শব্দ, লম্বা একটা ফিতের মতো। ফগ সিগন্যালের শব্দ। ব্যারাকে ব্যারাকে ছেলেরা উঠে পড়েছে। তারা প্রথমটা ঘাবড়ে যায়, বিপদের সংকেত মনে করে। কিন্তু বেখাপ্পা ভাবে এতগুলো ফগ সিগন্যাল ফাটার মনে হয়েছে এ তো বিপদের সংকেত নয়। পাঁচকড়ি বিছানার ওপর উঠে বসে বললে, শব্দটা মেইন ইয়ার্ড থেকে আসছে বলে মনে হচ্ছে। খগেন বললে, নিশ্চয়ই ওই আমেরিকানগুলোর কীর্তি। অনন্ত বললে, তাহলে জার্মানি সারেন্ডার করলো নাকি? পাঁচকড়ি লাফিয়ে ওঠে, ঠিক বলেছিস, নিশ্চয়ই তাই। দাঁড়া, আমি অফিস থেকে খবর নিয়ে আসছি। মশারির মধ্যে থেকে বেরিয়ে শুধু লুঙ্গিটা পরেই সে ব্যারাক থেকে ছুটে বেরিয়ে গেল। অফিসের সামনে রীতিমতো ভিড় জমে গেছে। পাঁচকড়ি আর খগেন অফিসের মধ্যে ঢুকে মেইন স্টেশনে ফোন করছে। খবর পৌঁছেছে ব্যারাকে ব্যারাকে। সমস্ত ক্যাম্পটাই উঠেছে জেগে। দলে দলে ছেলেরা বেরিয়ে পড়েছে, যে যে পোশাকে শুয়েছিল সেই অবস্থাতেই। দল পাকিয়ে হট্টগোল করতে করতে অফিসের সামনে গিয়ে জড়ো হচ্ছে। হাবিলদার সরকার ছেলেদের উদ্দেশ করে বললে, তা বলে একেবারে উলঙ্গ হয়ে বেরিয়ে পড়েছ? আনন্দ করতে গিয়ে শেষ পর্যন্ত ম্যালেরিয়া বাঁধিয়ে বসো না। হাবিলদার সরকার হাবিলদার মেজরের কাজ করছে। হাবিলদার মেজর মুখার্জি আর ছুটি থেকে ফেরেননি। ভিড়ের মধ্যে থেকে একজন বললে, আর হাবিলদার সাহেব, এবার যদি ম্যালেরিয়া হয় তাহলে তো বাড়িতেই চিকিৎসা করাবো। আপনাদের আর কষ্ট করে মেগাক্রিন খাওয়াতে হবে না। আর একজন বললে, জার্মানি সারেন্ডার করলেই বুঝি বাড়িতে ফিরতে পারবে মনে করেছ? এখনো শালা জাপানিরা বাকি আছে। হ্যাঁ, জাপানিরা আবার লড়বে। রেড আর্মি যদি একবার ঠেলা দেয় তাহলেই শালারা কুপোকাত। পাঁচকড়ি আর খগেন অফিস থেকে বেরিয়ে এসে চিৎকার করে বললে, জার্মানি সারেন্ডার করেছে। সমবেত ছেলেরা লাফ মেরে চিৎকার করে উঠল, হিপ হিপ হুরলে। সমস্ত ক্যাম্পময় তারা ছোটাছুটি শুরু করে দিয়েছে। পাগলের মতো বক বক করছে। যাকে সামনে পাচ্ছে তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরছে। যেখানেই জন কয়েক ছেলে জড়ো হয়েছে সেইখানেই তারা একই সঙ্গে প্রলাপ বকে চলেছে। এইবার তারা বাড়ি ফিরবে, এইবার তাদের মুক্তি। 1 নম্বর ব্যারাকে ঢুকে হাবিলদার সরকার বললে, আচ্ছা তোমরা শুয়ে পড়ো, রাত জেগে আর লাভ কি? একজন বলে উঠল, বলেন কি হাবিলদার সাহেব, রাত জাগা কি বলছেন? এখন যদি আগুনে ঝাঁপ দিতে বলেন তাও পারি। ভাবতে পারছেন এই নরক থেকে মুক্তি পাবো? ওহ, জীবনে এত বড় পাপ বোধহয় আর কখনো করিনি।
যা করেছি এই মিলিটারিতে ঢুকে। ছেলেটি গুম হয়ে যায়, চোখ ফেটে তার জল আসে। ব্যারাকের মাঝখান থেকে একজন দাবি জানায়, কাল আমাদের ছুটি চাই, আজ আমরা সারা রাত হই হই করব। অনেকে সমর্থন জানায়, ঠিক, কাল পিটি প্যারেড কিচ্ছু নয়। হাবিলদার সরকার বললে, ছুটি দেওয়ার মালিক আমি তো নই, এমনকি সুবেদার সাহেবও পারেন না। কাল সকালে ওসি এলে জিজ্ঞেস করে ছুটির বন্দোবস্ত করা যাবে। একজন বললে, কাল সকালে কেন, এখনই জিজ্ঞেস করে আসা যায়। হাবিলদার সরকার বললে, দূর, তা কখনো করা যায়? কেন যাবে না? গিয়ে দেখবেন সে শালারা মদ গিলে আর নার্স নিয়ে নাচানাচি শুরু করেছে। হাবিলদার সরকার যেন একটু ফাঁপড়ে পড়ে যায়, আমতা আমতা করে বললে, কিন্তু এত রাত্রিরে যাওয়া ঠিক হবে কি? আলবাত ঠিক হবে, আমরা তো আর ওদের নার্সগুলোর ওপর ভাগ বসাতে যাচ্ছি না। জার্মানি স্যারেন্ডার করেছে, আমরা ছুটি চাই। ভাবুন তো দেখি একবার ইউরোপের কথা, সেখানকার মানুষগুলো এখন কি করছে। জার্মানির স্যারেন্ডার উপলক্ষে কোম্পানির পুরো ছুটি, তদুপরি বড় খানা। সন্ধেবেলায় ক্যান্টিনে উৎসব, মেজর সাহেবের বক্তৃতা আর বিনামূল্যে রাম বিতরণ। সকাল থেকে চলেছে বড় খানার মহড়া। সমস্ত কোম্পানিটা আনন্দে আত্মহারা। শুধু একটি কথা বারবার মনের মধ্যে ঘোরাফেরা করছে, এইবার তারা বাড়ি ফিরবে। বাড়ি বলতে তাদের মনে সুখী একটা সংসারের ছবি ভেসে ওঠেনি। তারা জানে লড়াই থেকে ফিরে আবার তাদের সেই বেকার দশা, সেই অভাব অনটন। তবুও চেয়েছে বাড়ি ফিরতে, সৈনিক নামে এই কৃতদাসত্ব থেকে মুক্তি। সন্ধে থেকে ছেলেরা ক্যান্টিনে জমা হতে শুরু করে। উদ্যোগী রামপাইরা আগে ভাগে এসে কাউন্টার দখল করে দাঁড়ায়। মগ, ওয়াটার বটল সব কিছু নিয়ে একেবারে তৈরি। অল্পে যাদের নেশা জমে না, তারা অরসিকদের ভাগটুকু জোগাড়ের তালে ক্যানভাস করে বেড়াচ্ছে। এনসিওরা ব্যারাকে ঘুরে ছেলেদের তাড়িয়ে নিয়ে আসছে ক্যান্টিনে। অফিসারেরা সকলেই এসেছেন, সঙ্গে তাদের মাথাপিছু একজন করে অ্যাংলো ইন্ডিয়ান নার্স। অনেক দিন পরে অতগুলো মেয়েকে এত কাছাকাছি দেখে ছেলেদের মন চনমনে হয়ে ওঠে। সান্নিধ্য একটু ঘনিষ্ঠতর করে নেওয়ার জন্যে ছেলেরা আরও একটু কাছে এগিয়ে যায়। মেজর সাহেব বলতে শুরু করেন, আর 1 বছর আগে এমনই একটা দিনে আমরা এখানে জমায়েত হয়েছিলাম। সেদিন আর আজকের মধ্যে কত তফাৎ। সেদিন আমরা আক্রান্ত হয়েছিলাম, আর আজ আমরা 2টো ফ্যাসিস্ট শক্তিকে খতম করেছি। ইউরোপের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। এখনো জাপানিরা লড়ছে। যতক্ষণ জাপানিদের এক জনেরও হাতে অস্ত্র থাকবে, ততক্ষণ আমাদের বিরাম নেই। 5 জন নার্স খিলখিল করে হেসে উঠে হাততালি দিতে থাকে। অফিসাররাও সেই হাসি আর হাততালিতে যোগ দেন। ছেলেরা নির্নিমেষ নয়নে চেয়ে থাকে নার্সদের টোল খাওয়া গালের দিকে। মেজর সাহেব একটু থেমে ঘোষণা করেন, আর 2 মিনিটের মধ্যে তোমরা প্রিমিয়ার চার্চিলের ঘোষণা শুনতে পাবে। রুদ্ধ নিঃশ্বাসে ছেলেরা কান খাড়া করে থাকে। ব্রডকাস্ট শুরু হলো বিবিসি থেকে। গতকাল সকাল 2:42 জার্মানি বিনা শর্তে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। মেজর সাহেব শীষ দিয়ে গড সেভ দ্য কিং গেয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে বাকি অফিসার আর নার্সরা নাচের ভঙ্গিতে কাউন্টারের প্ল্যাটফর্মে ঘুরতে থাকেন। নার্সদের আঁটোসাঁটো জামার ওপর দিয়ে নারী দেহের লীলায়িত ভঙ্গি ছেলেদের মন লুব্ধ লোভার্ত করে তোলে। কিছুক্ষণ পরে রম বিতরণ শুরু হলো। ছেলেরা লাইন দিয়ে মগ হাতে
কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ায়। মেজর সাহেব মেজার গ্লাসে ঢেলে তার নার্সটির হাতে দেন, আর নার্সটি হেসে করমর্দন করে ছেলেদের মগে ঢেলে দেয়। মেম সাহেবের হাসি মুখ আর করমর্দনের লোভে উৎসাহীর সংখ্যা বেড়ে যায়। মেজর সাহেব খোশ মেজাজে ছেলেদের ডাকাডাকি পিড়াপিড়ি শুরু করে দেন। ক্যান্টিনের ভিড় পাতলা হয়ে আসে। এক কোণে জন কয়েক ছেলে চুপচাপ বসে সমস্ত কাণ্ড কারখানা দেখছিল। মেজর সাহেব একজনকে ডেকে বললেন, তোমারা মগ কিধার? ছেলেটি বললে, হাম শরাব নেহি পিতা সাব। মেজর সাহেব বললেন, কোই ডর নেহি, পি লেও। ছেলেটি করুণ আবেদন জানালে, মুঝকো মাফ কিজিয়ে সাব। মেজর সাহেব তাঁর সঙ্গিনীর দিকে মুচকি হেসে আবার ছেলেটিকে বললেন, আচ্ছা একটু মগ লে আও মেম সাহেবকে বাস্তে। এক চোখ বুজে মেম সাহেবকে বললেন, হোয়াট ডু ইউ সে ডার্লিং? মেম সাহেব খুক খুক করে হেসে বললেন, মেক হিম ড্রিঙ্ক ডিয়ার, ইট উইল বি এ রিয়েল ফান। ছেলেটি একটি মগ এনে কাউন্টারের ওপর রাখলে। মেজর সাহেব তাঁর সঙ্গিনীকে বললেন, গিভ দ্য বাগার ডাবল ডোজ ডার্লিং। 4 আউন্স রাম মেম সাহেব মগে ঢেলে দিলে। মেজর সাহেব মগটা ছেলেটির দিকে এগিয়ে ধরে বললেন, পিও। ছেলেটি বললে, হাম নেহি পিয়েগা সাব। মেজর সাহেবের মুখ রাঙা হয়ে উঠেছে, তবুও হাসবার চেষ্টা করে বললেন, হামারা হুকুম মানো। নেহি সাব। ক্যা? মেজর সাহেব ফেটে পড়লেন। সুবেদার নন্দীকে লক্ষ্য করে বললেন, টেক হিম টু গার্ড রুম নন্দী। সুবেদার সাহেব যেন একটু ইতস্তত করেন, কি যেন একটা তিনি বলতে চেষ্টা করেন। মেজর সাহেব বললেন, and put him up before me tomorrow. সুবেদার ছেলেটির পিঠে একটা হাত রেখে বলেন, চলো। তারা বেরিয়ে যাওয়ার পর ক্যান্টিনে আর একটিও লোক নেই, কেবল অফিসার আর নার্সরা কাউন্টারের ওপর বসে আছেন, আর জ্বলছে বেবি পেট্রোম্যাক্সটা জলজল করে। ছেলেরা যখন খেতে বসেছে তখন অফিসার আর নার্সরা খাওয়া পরিদর্শন করতে আসেন। মেস টিন সামনে নিয়ে উপু হয়ে বসে ছেলেরা খাচ্ছে। মেজর সাহেব জিজ্ঞাসা করেন, খানা কেসা হ্যায়? যাকে জিজ্ঞেস করা হয় সে আশপাশ দেখে নিয়ে বার কয়েক ঢোক গিলে মাথা নামিয়ে বলে, বহুত আচ্ছা সাব। মেজর সাহেব এগিয়ে গেলে ছেলেটি তার পাশের জনকে তেড়ে ওঠে, ওহ, দরদ উঠলে উঠল, আজ বড় খানা কি না, তাই মেম সাহেবদের দেখাতে এনেছেন। অন্যদিন যে ধান আর কাঁকড় মেশানো ভাত ডালের জলে আর চোখের জলে মেখে খাই, তখন তো শালারা দেখতে আসে না। রোল কলের সময় পাঁচকড়ি, খগেন, অমল প্রভৃতি 12 জনের নাম ডেকে বলা হলো। তারা যেন ফুল ইউনিফর্মে রাত 9:30টার সময় অফিসার্স বাংলোয় রিপোর্ট করে। ব্যারাকে ফিরে পাঁচকড়ি রীতিমতো চেঁচামেচি শুরু করে দিয়েছে, শালাদের কি এমন পাকা ধানে মই দিয়েছি যে কথায় কথায় আমাদের এই কজনকে ধরে টানাটানি করে। খগেন বললে, শুধু শুধু খেপছিস কেন পেঁচো? ভিক্টরি ডেতে শুধু মেমের হাত থেকে মদই নিয়েছিস, নাচ তো আর দেখিসনি। সুবেদার সাহেব আমাদের একটু বেশি ভালোবাসেন কি না, তাই শুধু আমাদের জন্য এই স্পেশাল বন্দোবস্তটা করেছেন। অনন্ত বললে, বুঝলি না ব্যাপারটা? রমের টোপে একটা তো শিকার হয়েছে, এবার মেম সাহেবের টোপে যদি এক আধটা রুই কাতলা ওঠে। ডান্ডা ঘাড়ে করে ওরা বাংলো এসে পৌঁছলে লেফটেন্যান্ট কর্নেলি ওদের পোস্ট দেখিয়ে দিয়ে ডিউটি বাতলে দিলেন। সারা রাত ধরে অফিসাররা ফুর্তি করবেন, বলনাচ হবে, খানাপিনা হবে, আর ছেলেরা বাংলোর চার করে দাঁড়িয়ে পাহারা দেবে। খগেন আর পাঁচকড়ি ভেতরে দাঁড়ালো, অনন্ত আর সাদেক বাইরে। খগেন ডান্ডাটাকে শোল্ডার আর্ম করে নিয়ে টহল দিতে দিতে পাঁচকড়ির কাছে গিয়ে বললে,
শালারা কি মদটাই গিলছে মাইরি। পাঁচকড়ি বললে, আর ছুরিগুলো তো কম যায় না। একটু পরে খগেন আবার পাঁচকড়ির কাছে এসে বললে, শালাদের নাচ তো কত, কেবল দেখ জড়াজড়ি আর কামড়াকামড়ি করছে। পাঁচকড়ি বললে, ওই তো ওদের নাচ, কেবল গা গরম করা। আবার ওরা টহল দিতে থাকে। স্পেয়াররা কিছুক্ষণ উকিঝুঁকি মেরে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বিছানা পেতে শুয়ে পড়েছে। মেন ইয়ার্ড থেকে মাঝে মাঝে পাইলটের হুইসেল আর ওয়াগন ঠোকাঠুকির শব্দ ভেসে আসছে। খগেন বাংলোর কোণ থেকে সরে গিয়ে অন্ধকারের আড়ালে দেয়ালে ঠেস দিয়ে একটু ঝিমিয়ে নিচ্ছে। হঠাৎ পাঁচকড়ির ধাক্কায় আঁতকে উঠে বললে, ওহ, কি ভয়টাই না পেয়ে গিয়েছিলাম। পাঁচকড়ি বললে, এদিকে আয়। একটা ছুরি টলতে টলতে এসে ওই গাছতলায় শুয়ে পড়েছে, বোধহয় অজ্ঞান হয়ে গেছে। তা দেখ না তুই। না ভাই, আমি পারবো না। মাতাল হয়ে আছে, যদি জড়িয়ে ধরে তাহলে তো তোরই লাভ। না, সে প্রবৃত্তি মরে গেছে। দুজনে একসঙ্গে মেয়েটির সামনে এসে দাঁড়ায়। ঘরের মধ্যে থেকে কিছুটা আলো এসে পড়েছে তার গায়ে। মেয়েটি একেবারে নিঃসাড় হয়ে পড়ে আছে। খগেন বললে, ওই টিনের ঘরে বিটি কুক ল্যাজার থাকে, ওকে ডেকে দে। জল টল দেওয়ার দরকার হলে সেই দিতে পারবে। পাঁচকড়ি ল্যাজারকে ডেকে নিয়ে এলো। চোখ মুছতে মুছতে ল্যাজার উঠে এসে মেয়েটির স্তিমিত দেহের ওপর ঝুঁকে পড়ল। চোখের পাতা টেনে দেখে তাকে পাঁজা কোলা করে তুলে নিলে। মেয়েটি ল্যাজারের গলাটা আঁকড়ে ধরে গঙিয়ে ওঠে, মাই ডার্লিং। অনর্গল সে ল্যাজারকে চুমো খেয়ে চলল। বারান্দার ওপর হুড়মুড় করে জুতোর শব্দ হলো। চমকে ওরা পেছন ফিরে দেখে লেফটেন্যান্ট কনেলি একটি মেমকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। পাঁচকড়ি খগেনকে বললে, যা, তোর পোস্টে গিয়ে দাঁড়াগে যা, আর ঘুমোসনি যেন। খগেন আর পাঁচকড়ি আবার নিজের নিজের পোস্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ খুট করে একটা শব্দ শুনে খগেন চমকে ওঠে। চোখ মুচকে দেখে ল্যাজার দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়েছে। হনহন করে সে পাঁচকড়ির কাছে গিয়ে বললে, কিরে, দরজা বন্ধ করে দিলে যে? পাঁচকড়ি খেঁকিয়ে উঠল, তাতে তোর কি হয়েছে? যা, আপনার জায়গায় যা। খগেন চলে যায়। পাঁচকড়ি আপন মনে বিড়বিড় করে ওঠে, যত শালার জন। অষ্টাদশ পরিচ্ছেদ। জাপানের অন্তিম দশা ঘনিয়ে এসেছে। ওকিনাওয়া আমেরিকানরা দখল করেছে। লাল ফৌজ দুর্দম বেগে মাঞ্চুরিয়ার মধ্যে দিয়ে এগিয়ে আসছে প্যাসিফিকের তটে। জাপানিরা কোথাও সামান্য একটু বাধা দিতে পারছে না। 5th ইন্ডিয়ান ডিভিশন বর্মী প্রতিরোধ বাহিনীর সহযোগিতায় রেঙ্গুন দখল করেছে। মণিপুর রেল হেডের ওপর থেকে কাজের চাপ একেবারেই কমে গেছে। ওয়েস্ট ইয়ার্ডের 7খানা লাইন প্রায়ই খালি পড়ে থাকে। সাইডিং লাইনগুলো ঘাসে ঢেকে যাচ্ছে। কোম্পানির জীবন যেন প্রথম দিককার দিনগুলোতে ফিরে এসেছে। মিলিটারি ট্রেনিং আবার গোড়া থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে নতুন খবর, কোম্পানি কোহিমা যাবে বিশ্রামের জন্য। ঠিক হয়েছে 3টি ব্যাচে কোম্পানিকে ভাগ করে এক একটি ব্যাচকে 1 মাস করে কোহিমায় রেস্ট দেওয়া হবে। কোহিমা যাওয়ার নামে ছেলেরা স্বাভাবিকভাবেই খুশি হয়েছে। কোহিমা যুদ্ধের দিনগুলোর ওপর ছেলেদের মনে জেগে আছে অপার মমতা। এত স্বাধীনতা তারা মিলিটারি জীবনে আর কখনো পায়নি। খগেন বললে,
যেতে তো খুবই ইচ্ছে করছে, কিন্তু ব্যাপারটা তেমন ভালো মনে হচ্ছে না। নতুন কোনো ফন্দি আঁটলো নাকি? পাঁচকড়ি বললে, আমার তো তাই মনে হচ্ছে। না হলে মেজর নেলসনের প্রাণ কেঁদে উঠল আমাদের রেস্টের জন্যে। স্বরাজ কোথা থেকে ঘুরে এসে বললে, আসল ব্যাপারটা শুনে এলুম। কোহিমায় যাওয়া মেজর সাহেবের মর্জি নয়, ওপরওয়ালাদের হুকুম। কিন্তু সুবেদার সাহেব এই মৌকায় এক মতলব ফেঁদেছেন। পাঁচকড়ি বললে, কিসের মতলব? আর কিসের? দীর্ঘশ্বাস ফেলে স্বরাজ বলতে শুরু করে, আমাদের কোতল করার। এই মৌকায় এরা সমস্ত দলগুলোকে ভেঙে দেবে। এক একটা দলের কিছু পাঠাবে কোহিমায়, আর কিছু রাখবে এখানে। তারপর দুদিক থেকে বল্টু টাইট দিতে থাকবে। পরদিন ভোর থেকে ফেটিক শুরু হলো। একজন বিওয়ার এসে সুবেদার সাহেবের কাছে দুজন লোক চাইলে সার্জেন্ট মেজরের মাল ট্রাকে তোলার জন্যে। সুবেদার সাহেব দুজন ছেলেকে ডেকে হুকুম দিলেন। ক্ষণেক ইতস্তত করে ফট করে ছেলেটি বলে বসল, আমরা বিওয়ারদের মাল তুলব না। সুবেদার সাহেব ফেটে পড়লেন, হোয়াট? জলদি যাও। একজন মরিয়া হয়ে বললে, বেশ, আমরা সার্জেন্ট মেজরের মাল তুলে দিয়ে আসতে পারি যদি একজন বিওয়ার এসে আমাদের হাবিলদার মেজরের মাল তুলে দেয়। র্যাঙ্কে তো দুজনেই সমান। আপনি কেন বিওয়ারদের মাল তোলার হুকুম দেবেন? ওরা কি আপনাকে স্যালিউট করে? মুহূর্তে সুবেদার নন্দীর মুখখানা কঠিন হয়ে ওঠে। মনের অতি গোপন এক ক্ষতস্থানে যেন খোঁচা লাগে। বিওয়ার? কলকাতায় ইন্টালি বস্তি, বড়জোর রিপন লেনের ট্যাঁস, তারাও নাকি রাজার জাত। আইন মোতাবেক একজন বিওয়ার একজন ডিসিওর নিচে। কিন্তু রাজার জাত বলে উপযুক্ত পদে উপযুক্ত মর্যাদা দানের নিয়মানুবর্তিতাটুকু পালন করাও এদের প্রয়োজন হয় না। বিওয়ারদের এই বর্ণাভিমানকে বিদ্রোহী বাঙালি মেজর রায় থেকে শুরু করে অ্যাংলো ইন্ডিয়ান মেজর ব্রাউন আর খাস বিলেতি মেজর নেলসন পর্যন্ত সকলেই মেনে নিয়েছেন। ক্ষমতার নেশায় মাতাল সুবেদার নন্দী অফিসারদের এতভাবে খুশি করেও বিওয়ারদের সমপর্যায়ে আসতে পারেননি। স্যাপার বিওয়ার এর কাছ থেকে ন্যায্য প্রাপ্য একটা স্যালিউট কোনো দিনই পাননি। কাটাঘায়ে নুনের ছিটে পড়ায় সুবেদার নন্দী অধীর হয়ে বিওয়ারটিকে খেকিয়ে ওঠেন। লেট দি বিওয়ার্স লুক আফটার দেয়ার ওন বিজনেস। মুচকি হেসে বিওয়ারটি চলে যায়। অপর ছেলেটি বলে ওঠে, একটি ঘুষিতে সারাদের ওই হাসি চিরদিনের মতো মুছে দিতে হয়। সুবেদার সাহেব সবই শোনেন, কিন্তু আইন ও শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্বে উদ্বুদ্ধ হয়ে ছেলেটিকে স্তব্ধ করে দেন না। গাড়িতে ওঠার আগে আরো এক দফা ফল ইন করতে হয়। মেজর সাহেব ভাষণ দেন, তোমাদের এই যাত্রার পূর্বে একটা সুসংবাদ দিতে এসেছি। আশা করি এই সুসংবাদ তোমাদের যাত্রাকে আরো আনন্দময় করে তুলবে। জাপান সন্ধির শর্ত দাখিল করেছে। মিত্রশক্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো শর্তে তারা রাজি হবে না। মিত্রপক্ষীয় কর্তৃপক্ষ মহল আশা করছেন আর 48 ঘন্টার মধ্যেই জাপান বিনা শর্তে সমর্পণ করবে। আর আমিও আশা করছি এই সপ্তাহের মধ্যেই খবরটি তোমাদের দিয়ে আসতে পারবো। লাইনের মধ্যে থেকে একটি ছেলে ফিসফিস করে বলে ওঠে, দোয়াই বাবা, আমায় যেন টেঁকে করে মেম সাহেব নিয়ে যেও না। কনভয় যাত্রা শুরু করলো। মেজর নেলসন টুপি নেড়ে বিদায় অভিনন্দন জানালেন। বিওয়াররা টুপি খুলে প্রত্যভিবাদন জানালো।
আর ভারতীয়রা ভাবতে থাকে তারা কি করবে। রবিন বলে ওঠে, দে শালাকে বুটশুদ্ধ লাথি দেখিয়ে। ডিমাপুর বাজার ছেড়ে স্টেশনের লেভেল ক্রসিং পার হয়ে কনভয় এসে পড়ে মণিপুর রোডে। কনভয়ের পাইলট হয়েছে বিওআরদের গাড়িখানা। তারা গান ধরেছে। সুনীল বললে, আয় আমরাও গান ধরি। খগেন খেঁকিয়ে ওঠে, থাক আর গানে কাজ নেই, ঢের হয়েছে। সুনীল বললে, কেন বাপু খামোকা চটাচটি করছিস? আর কটা দিন মুখ বুজে কাটিয়ে দে না। নিচু গার্ড পার হয়ে কনভয় পাহাড়ে উঠতে থাকে। খানিকটা সোজা উঠে বাঁক খাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা হুমড়ি খেয়ে ওর ঘাড়ের ওপর পড়ে যায়। খগেন গজগজ করতে থাকে, আমাদের পেয়েছে যেন ময়দার বস্তা। একটা ট্রাকে গেঁদেছে 22 জন করে, আর ওই শালা বিওয়াররা 8 জন উঠেছে একটা ট্রাকে। অনন্ত বললে, তা উঠবে না, বিশ্রাম তো ওদেরই দরকার। ভীষণ লড়াই করেছে কি না, শালারা একেবারে অপদার্থ। বাগিয়ে যদি একটা ঘা দেওয়া যায় তাহলে ওদের কাত করতে বোধহয় কয়েক ঘন্টাও লাগে না। সুনীল বললে, কিন্তু এমনই মজা, ওরাই আমাদের ওপর ঝাল ঝাড়ছে। ঝাড়বে না, কাজ ফুরিয়েছে যে, এইবার তাড়াবার তাল। ঘাসপানি পার হয়ে পিফিমায় পৌঁছে কনভয় দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে মুখ বাড়িয়ে দেখে বিওয়াররা রাস্তায় নেমে দাঁড়িয়েছে। খগেন বললে, চল রে, নেমে একটু পেচ্ছাপ সেরে নি। সুনীল বললে, বিওয়ারদের যদি হুকুম না লাগে তাহলে আমাদেরও লাগবে না। হুড়মুড় করে ট্রাক শুদ্ধ ছেলে নেমে পড়ল। হাবিলদার সরকার দৌড়ে এসে রাগত স্বরে বললে, তোমরা বড় বেশি বাড়াবাড়ি করছো, আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছ। অমল টপ করে বলে ওঠে, কিরকম? হাবিলদার সরকার বললে, গাড়ি থেকে আপনারা নামলেন কেন? অমল বললে, বিওআরদেরকে আপনি নাম্বার হুকুম দিয়েছেন? ওদের কথা আলাদা, তাহলে এখন থেকে আমাদেরও আলাদাভাবে দেখতে হবে। রবিন বলে ওঠে, যে হাবিলদারি বিওআরদের কাছে খাটে না সে হাবিলদারি আর কেন আমাদের ওপর ফলাচ্ছেন? কোনো রকমে আর কটা দিন ওই ফিতে 3টে বজায় করে যান, ব্যাস। হাবিলদার সরকার কেমন যেন একটু অস্বস্তি বোধ করে। বার কয়েক সকলের মুখের দিকে দেখে ধীরে ধীরে চলে যায়। খগেন বললে, এর মধ্যে তবুও কিছুটা মনুষ্যত্ব আছে, একেবারে জাত কুকুর হয়ে যায়নি। যুবজা জাপানিদের শেষ আক্রমণ স্থল। যুদ্ধের চিহ্ন তখনও রয়েছে চতুর্দিকে। টিনের সমস্ত বাড়ি, তার দেয়ালে অসংখ্য বুলেটের চিহ্ন। যুবজা ছাড়িয়ে কনভয় কোহিমার দিকে উঠতে থাকে। সবকটা ট্রাকের ফার্স্ট গিয়ারের গো গো শব্দ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে। কনভয় চলেছে এক রাশ মেঘের মধ্যে দিয়ে হেডলাইট জেলে। চোখে মুখে ভিজে হাওয়ার ঝাপটা লাগে, জামা কাপড় স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। মণিপুর রোড ছেড়ে কনভয় কোহিমার রাস্তায় ঢোকে। 4200 ফিট ওপরে নাগা পাহাড়ের প্রধান শহর কোহিমা। যেদিকে চোখ পড়ে সেই দিকেই অসংখ্য লাল রঙের টিনের বাড়ি পাহাড়ের ঢালুর বুকে লেগে রয়েছে। আর তারই পাশে সিঁড়ির মতো খাঁচ কাটা জমিতে ফলেছে ধান। সোনালি সবুজের হোলি লেগে গেছে পাহাড়ের বুকে। খগেন বলে ওঠে, এমন জায়গায় কি করে যে এত বড় যুদ্ধটা হলো ভেবেই পাচ্ছি না। সুনীল দূরে আঙুল তুলে দেখায়, দেখ দেখ, অত বড় বড় গাছগুলোর ডালপালা সব গেল কোথায়?
বাজার পার হয়ে কনভয় চলল কোহিমার শহর এলাকা ছেড়ে আরও ভেতরের দিকে। রাস্তা দিয়ে চলেছে নাগা মেয়ে পুরুষের দল। মেয়েদের কপালের ওপর দিয়ে পিঠে ঝোলানো টুকরি, আর মেয়েদের বুকের মধ্যে বাঁধা স্তন্যপানরত শিশু। মেয়ে পুরুষ সকলেরই গায়ে নানান জাতের মিলিটারি জামা, ব্যাটল ড্রেস, ব্লাউজ থেকে টিউনিক কোট পর্যন্ত। বেশিরভাগ পুরুষদের কাঁধে একটা করে বন্দুক, মনে হয় যেন গাদা বন্দুক। কনভয় এসে দাঁড়ায় একটা পাহাড়ের ডগায়। সেখান থেকে একটা রাস্তা এঁকে বেঁকে পাহাড়ের বুক বেয়ে উঠে গেছে। যেখানটায় এসে ছেলেরা থামে সেখানে এর আগেও ক্যাম্প ছিল। তার নিদর্শন রয়েছে এক মানুষ সমান উঁচু গাঁদা গাছের সরল লাইন। বোঁচকা বুঁচকি নামিয়ে ছেলেরা যখন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে, তখন অকস্মাৎ তাদের মনে একটা প্রশ্ন জেগে ওঠে। সেই মানুষগুলো যারা একদিন এখানে ফুলের গাছ লাগিয়েছিল, তারা কি আজও বেঁচে আছে? সারা দিন ধরে চলে ফেটিক। লঙ্গরখানা থেকে শুরু করে পায়খানা পর্যন্ত সবই নতুন করে তৈরি করতে হয়। হাড় ভাঙা খাটুনি খেটে ক্লান্তিতে শরীর ভারী হয়ে উঠেছে। খাওয়া শেষ করে ছোট দলে তাঁবুর সামনে বসে ছেলেরা গল্প করছে সেই দিনকার অভিযানের রোমন্থন। খগেন, একজন হাফ প্যান্ট পরা লোক, সঙ্গে করে তাঁবুর সামনে এসে দাঁড়ালো। অন্ধকারে ভালো করে ঠাহর করতে না পেরে সুনীল বলে ওঠে, কে রে, এখনো হাফ প্যান্ট পরে আছিস? মরবার পাখা উঠেছে নাকি? খগেন বললে, ভয় নেই, ইনি আমাদের মতো তাঁবেদার নন, রীতিমতো একজন সিভিলিয়ান। তারপর শুরু করে লোকটির পরিচয় দিতে। লোকটি একজন বাঙালি। কতকাল আগে যে নাগা পাহাড়ে এসেছে তা সে নিজেই বলতে পারে না। একটি নাগা মেয়েকে বিয়ে করে এখন সে রীতিমতো নাগা বনে গেছে। কোহিমা রিইনফোর্সমেন্ট ক্যাম্পে জল সরবরাহ করার জন্যে একটা ওভারের ট্যাঙ্ক বসিয়ে পাহাড়ের বুক থেকে পাম্প করে জল তোলা হতো। এই লোকটি ছিল সেই পাম্প ড্রাইভার। জাপানিরা যখন কোহিমা আক্রমণ করে তখন সে ছিল এখানেই। তারপর জাপানিরা যখন পিছু হটে যায় তখন জলের ট্যাঙ্কটা তারা মেশিন গান চালিয়ে উড়িয়ে দেয়। এর ওপর তারা অন্তত 10 রাউন্ড গুলি ছোড়ে। জঙ্গলের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ায় সে যাত্রা বেঁচে গেছে লোকটা। চাঁদের তলা দিয়ে হালকা একটা মেঘ ভেসে যাচ্ছে, তারই ছায়া পড়েছে তাদের ওপর। অপর পাহাড় তখন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। লোকটির কাজ ঘেঁষে সকলে গোল হয়ে বসল। সে বলতে শুরু করলো, এই জায়গাটা ছিল রিইনফোর্সমেন্ট ক্যাম্প, বিরাট এর এলাকা। আর এই ক্যাম্পটা ছিল কোয়ার্টার গার্ড। এইখানটাতেই জাপানিরা প্রথম আক্রমণ করে। সেদিন ঠিক রাত 12টার সময় ডিউটি বদল হচ্ছে। একজন মাত্র সেন্ট্রিকে খাড়া রেখে গার্ড কমান্ডার আর সকলকে নিয়ে ডিউটি বদল করতে বেরিয়েছে। ওই যে সামনের পাহাড়টা, যার তলায় আপনাদের কোয়ার্টার গার্ড বসেছে, ওর পেছনে আছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে এসে জাপানিরা ঝাঁপিয়ে পড়ে কোয়ার্টারের ওপর। নিশুতি রাত, ঘুটঘুটে অন্ধকার, লাইট আউটের পর সমস্ত ক্যাম্পটা অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ গুলি ছুটল। পাহাড়ের বুকে সেই গুলির শব্দ একটাই, যেন 100টা হয়ে ছুটে বেড়াচ্ছে। ঘুমন্ত সৈনিকের দল আচমকা ঘুম ভেঙে উঠে বসে। অন্ধকারে তাদের দিক ভুল হয়ে যায়। অন্ধকারের মধ্যে দিয়ে তারা এগোতে লাগলো কোয়ার্টার গার্ডের দিকে। কিন্তু তাদেরই কোয়ার্টার গার্ড থেকে মেশিন গানের গুলি এসে পড়ছে তাদের ওপর। অবাক হতভম্ব হয়ে তারা পালাতে লাগলো। শূন্য রাইফেল ছুঁড়ে ফেলে
তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকেন। কতক তাদের হোঁচট খেয়ে পড়ে, কতক তাদের গুলি লেগে মরে, আর কেউ কেউ গড়িয়ে পড়ে যায় পাহাড়ের অতল খাদে। সেই অবসরে জাপানিরা সমস্ত কোয়ার্টার গার্ড ঘিরে ফেলে, যাকে সামনে পায় তাকেই গুলি করে। বন্দি ওরা বড় একটা কাউকেও করে না। যারা হাত তুলে আত্মসমর্পণ করতে গেছে তাদের বুকে সোজা বসিয়ে দিয়েছে বেয়নেট। লোকটি চুপ করল। হঠাৎ এই নিস্তব্ধতায় ছেলেরা চমকে ওঠে। এ ঘটনা ঘটেছিল প্রায় 1.5 বছর আগে। তবুও ছেলেরা বারংবার শিউরে ওঠে। মেঘে ঢাকা চাঁদের আলোয় পাহাড়ের চূড়া ধূসর হয়ে উঠেছে। মনে হয় ওই ধূসরতার অন্ধকারে কারা যেন ওত পেতে রয়েছে। রাত 9টা বেজেছে। সময় সংকেত করার জন্যে ফাটা একটা লোহা ঝুলিয়ে রেখেছে কোয়ার্টার গার্ডে। মরচে পড়া সেই ভাঙা লোহাটার ঢং ঢং শব্দ ছেলেদের কানে কেমন যেন রহস্যময় শোনায়। ধীরে ধীরে তারা তাঁবুর মধ্যে ঢুকে পড়ে। মশারির শাড়ি ঠেলে পথ করে নিতে নিতে কেমন যেন গা ছমছম করে ওঠে। মনে হয় তাদের অলক্ষ্যে কারা যেন তাদেরই দিকে এগিয়ে আসছে। 1.5 বছর আগের সেই মেশিন গানের গুলির শব্দ, আহতদের আর্তনাদ, ভয়ার অসহায় চিৎকার সহসা যেন প্রাণ পেয়ে জেগে উঠেছে। তাদের অশরীরী আত্মা যেন সারা ক্যাম্পময় ছোটাছুটি করছে। বিশ্রামের প্রোগ্রাম শুরু হলো পরদিন থেকেই। সকাল 6:30 থেকে 7:30 পিটি, অর্থাৎ পাহাড়ি রাস্তায় 1 ঘন্টা দৌড়নো। 0.5 ঘন্টা ব্রেক অফের পর পুরো ইউনিফর্মে রুট মার্চ, বেলা 11টা পর্যন্ত। পিটি থেকে ফিরে ইউনিফর্ম পরতে পরতে খগেন বলে ওঠে, আর কেন বাবা এই পৈতৃক প্রাণটার ওপর এত জবরদস্তি? লড়াই তো শেষ হয়েছে, এইবার ছেড়ে দে বা কেঁদে বাঁচি। পাশের সিট থেকে বললে, তা বললে আর ছাড়ছে কে? পুরো দস্তুর ফিট করে তবে ছাড়বে। সিভিল লাইফে ফিরে খেতে খেতে হবে তো। ফিট করার ঠেলায় আবার টিবি না হয়ে যায়। তা হয় হোক, তা বলে আপনাকে মজবুত করবে না। এই তো এখন 10 মাইল রুট মার্চ, তারপর আবার নাগরিক বৃত্তির ক্লাস। খগেন হতবাক হয়ে যায়। নাগরিক বৃত্তির ক্লাস? সেটা আবার কি? সিভিল লাইফে কেমন ভাবে চলাফেরা করতে হবে তারই তালিম। কেন, আমরা ভুইফোড় নাকি? এরা আমাদের শেখাবে ভদ্র সমাজে কেমন ভাবে চলাফেরা করতে হয় তার নিয়ম। আসল কথা কি জানেন? আমাদের ভেরুয়া বানাবার মতলব। যথারীতি প্যারেড ফল ইন হলো। ডিট্যাচমেন্ট ওসি লেফটেন্যান্ট কনেলি একটা নাইট গাউন পরে ইন্সপেকশন করলেন। হাবিলদার সরকার দিলে মার্চ অফের অর্ডার। কাঁচা রাস্তা পার হয়ে ওরা বড় রাস্তায় এসে পড়ে। যতই ওরা এগিয়ে চলেছে রাস্তাটা ততই নির্জন হয়ে উঠছে। পাহাড় কেটে রাস্তা, তার একদিকে উঁচু খাড়াই, অপরদিকে গভীর খাদ। কিছু দূর যাওয়ার পর দেখা যায় পাহাড়ের খাদে পড়ে রয়েছে একটা ব্রেনগান ক্যারিয়ার। ধীরে ধীরে এমনতর ব্রেনগান ক্যারিয়ার আর মোটর ট্রাকের সংখ্যা বাড়তেই থাকে। মাইলটাক যাওয়ার পর একটা খোলা জায়গায় এসে হাবিলদার সরকার 5 মিনিটের ব্রেক অফ দিলে। ছেলেরা বিড়ি সিগারেট ধরিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে।
পাহাড়ের ঢালুতে নেবে খুঁজতে থাকে যুদ্ধের চিহ্ন। খগেন একটা নরকঙ্কাল দেখে লাফিয়ে এক পা পিছিয়ে আসে। কিরে কিরে করতে করতে আরো অনেকে সেখানে জড়ো হয়। সুনীল বললে, বলতো এই কঙ্কালটা জাপানির না ব্রিটিশের? জন কয়েক হুমড়ি খেয়ে দৈর্ঘ্য প্রস্থ মাপামাপি শুরু করে দেয়। একজন গম্ভীরভাবে বলে, মনে হচ্ছে যেন ব্রিটিশের। আর একজন বললে, দূর, ব্রিটিশের হলে কি আর এখানে পড়ে থাকতো? নিশ্চয়ই কোনো জাপানির। রবিন বলে ওঠে, জাপানি হলে তো কলকাতায় নিয়ে গিয়ে কার্জন পার্কে এক্সিবিশন করত। এ শালা নিশ্চয়ই আমাদের মতো হাভাতের। আবার ফলিন করে মার্চ শুরু হয়। ছেলেরা চলেছে নীরব জনশূন্য রাস্তার ওপর দিয়ে। তাদের বুটের আওয়াজ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে শতধা হয়ে আবার তাদের কাছেই ফিরে আসছে। গান ধরার চেষ্টা জন কয়েক করেছিল, কিন্তু কখন যেন তারা নিজেরাই বিমর্ষ হয়ে উঠেছে। কোথাও দেখা যাচ্ছে কোনো একটা ক্যাম্পের চিহ্ন, কোনো একটা শেডের ফ্রেম, কোথাও বা খানিকটা সিমেন্ট বাঁধানো চত্বর। ছেলেরা চলেছে যেন জমপুরির মধ্যে দিয়ে। খড় রৌদ্রের মধ্যেও তাদের গা ছমছম করতে থাকে। ক্যামেরন হিলসে গিয়ে ওরা হল্ট করলে। কোহিমার সর্বোচ্চ চূড়া। লড়াইয়ের চিহ্ন আজও ছড়িয়ে রয়েছে তার ধূলি কাঁকড়ের সঙ্গে। পাহাড়ের মাথায় সমতল ভূমিটুকুর শেষ প্রান্তে একটি স্মৃতিস্তম্ভ, বেঙ্গল শ্যাপার্স অ্যান্ড মাইনার্সদের উদ্দেশ্যে। পুরো একটি কোম্পানি এখানে নিশ্চিহ্ন হয়ে গেছে। স্মৃতি ফলকের ওপর চোখ দুটো স্থির হয়ে যায়। একটি ছেলে চিৎকার করে ওঠে, এ শালাদের যুদ্ধ কি কেবল মানুষ মারা কল নাকি? অমল অনন্তর একটা হাত চেপে ধরে বলে ওঠে, বলতে পারো হেরাও কি মোবারকের মতোই শুধু শুধু মরেছে? অনেকগুলি ছেলে অমলের থমথমে মুখখানার দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকে। অমল আবার বলে ওঠে, কেন এরা আমাদের জোর করে টেনে এনে এমন করে খুন করলে? আমরা তো এদের কোনো ক্ষতি করিনি। খগেন অমলের কাঁধটা চেপে ধরে বললে, আহ অমল, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? শূন্য দৃষ্টিতে অমল কিছুক্ষণ খগেনের মুখের দিকে চেয়ে থাকে। তারপর মাথাটা ঈষৎ দোলাতে দোলাতে বলে, ঠিকই বলেছ খগেন। এই কথা বলার জন্যে আমার বিরুদ্ধে এরা রাজদ্রোহের চার্জ আনতে পারে না। 1:30টার সময় আবার হুইসেল। এডুকেশনাল ক্লাস। ক্লাস নেবেন লেফটেন্যান্ট কর্নেলি স্বয়ং। ঘুম ভেঙে ছেলেরা উঠে বসে। বিরক্তিতে সমস্ত মনটা বিষিয়ে ওঠে। অনন্ত খেঁকিয়ে ওঠে, শালা কর্নেলি নেবে ক্লাস, যেন সব জানতা হ্যামিল্টন রে। বিদ্যের দৌড় তো 8th স্ট্যান্ডার্ড। রেলেতে ছিল একটা টিটিআই, হিটলারের দৌলতে তো হয়েছে লেফটেন্যান্ট। ক্লাস শুরু হলো। কর্নেলি সাহেব হাই তুলে আড়মোড়া ভেঙে জুড়ে দিলেন খোশ গল্প। নাগা মদের তারিফ করলেন, নাগা মেয়েদের স্বাস্থ্য সম্বন্ধে লোভার্ত প্রশংসা করলেন। এও জানালেন নাগারা ভীষণ হিংস্র, অল্পতেই ক্ষেপে যায়। একটা মানুষকে কেটে ফেলতে ওদের মধ্যে কোনো দ্বিধা সংকোচ জাগে না। আর নাগা মেয়েরা একেবারে জঙ্গলি, হাসবে, কথা কইবে, কিন্তু প্রেম বোঝে না। কাজেই নাগা মেয়েদের দিকে না এগোনোই বুদ্ধিমানের কাজ।
সুনীল ফিসফিস করে খগেনকে বললে, আর কাল রাতে উনি নিজের তাঁবুতে নাগা মেয়ে আনিয়ে ফুর্তি লুটেছেন। খানিকটা মদ আর মেয়ে মানুষের গল্প করে নিয়ে তারপর শুরু করলেন শিক্ষার কথা। এইবার তারা মিলিটারি থেকে ছাড়া পাবে, কিন্তু সমস্যা নাগরিক জীবনে ফিরে গিয়ে তারা করবে কি। অবশ্য এখনই তারা একেবারে অকুল পাথারে পড়ছে না। গভর্নমেন্ট তাদের হাতে দিয়ে দেবে মোটা মোটা টাকা, ডেফার্ড পে, তাদের পাওনা টাকা, আর তার উপর 56 দিনের পুরো মাইনে। রবিন জিজ্ঞেস করে, আর চাকরি? ভর্তি করবার সময় যে রিক্রুটিং অফিসার বলেছিল প্রত্যেকের জন্য চাকরি রিজার্ভ রাখা হবে। কর্নেলি সাহেব বলেন, নিশ্চয়ই, গভর্নমেন্ট তার প্রতিশ্রুতি নিশ্চয়ই রক্ষা করবেন, চাকরি সকলকেই দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু অত চাকরি কোথায়? আর সকলকেই তো একসঙ্গে চাকরি দেওয়া যায় না, সময় একটু লাগবে বই কি। কাজেই আমাদের একটু অপেক্ষা করতে হবে। অনন্ত জনান্তিকে খগেনকে বললে, অপেক্ষা যে করব সে কদিন খাবো কি? উনি তো খুব মোটা টাকার হিসেব দিলেন, কিন্তু পাওনা টাকা সবই তো গেছে ওদের গভ্যে। ট্রেড পে কেটে আর কয়েদ খাটিয়ে জমার অঙ্ক কবে শূন্য করে ছেড়ে দিয়েছেন। কর্নেলি সাহেব বলতে থাকেন, কাজেই গভর্নমেন্ট ঠিক করেছেন যারা মিলিটারিতে থাকতে চাইবে তাদের স্থায়ীভাবে মিলিটারিতে রাখা হবে। খগেন বলে ওঠে, কেন স্যার? লড়াই তো থেমে গেল, আবার মিলিটারি কি হবে? কর্নেলি সাহেব বলেন, লড়াই করাই সৈনিকের একমাত্র কাজ নয়। দেশের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সবসময় সৈনিকের প্রয়োজন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন আবার পিস টাইমের মতো করে সমস্ত ব্যবসা বাণিজ্যকে ঢেলে সাজাতে হবে, অস্ত্রশস্ত্র তৈরির কারখানা বন্ধ করে দিতে হবে, অনেক বড় কারবারকে গুটিয়ে ছোট করতে হবে। কিন্তু দেশের মধ্যে দুষ্ট লোকের অভাব নেই, তারা গভর্নমেন্টের সমস্ত প্ল্যান হয়তো বানচাল করে দিতে চাইবে, ধর্মঘট বাঁধিয়ে উৎপাদন ব্যাহত করবে, নাশকতামূলক কাজ চালিয়ে অরাজকতার সৃষ্টি করবে। তখন এই মিলিটারি সমস্ত কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। অমল অনন্তকে বললে, তার মানে ওরা যত খুশি লোক ছাঁটাই করবেন, আর তারা যদি বেঁকে দাঁড়ায় তাহলে আমরা মিলিটারি সেজে তাদের ওপর গুলি চালাবো। বাহ, কি চমৎকার শৃঙ্খলা নমুনা। সুনীল বললে, কিন্তু এদেরই বা উপায় কি? আমরা যদি অন্যায় আবদার করে বসি আমাদের সকলকেই এক্ষুনি চাকরি দিতে হবে, তাহলে এরা করবে কি? কাজেই শান্তি বজায় রাখতে হলে করা হতে হবে বই কি। অমল বললে, বেশ বলেছ সুনীল, শান্তিটা কেবল ওদেরই জন্যে। যুদ্ধ বাঁধিয়ে কোটি কোটি টাকার গোলা বারুদ বানিয়ে উড়িয়ে দিতে পারে, যুদ্ধের কাজে দেশশুদ্ধ লোককে চাকরি দিতে পারে, দুর্ভিক্ষ বাঁধিয়ে দেশশুদ্ধ লোককে কাঙালি ভোজন করাতে পারে, কিন্তু পারে না কেবল পিস টাইমে সকলকে চাকরি দিতে, পেট ভরে খেতে দিতে। হে তো বড় মজার যুক্তি। খগেন বলে ওঠে, তবে কোন শালার মিলিটারিতে থাকে? ভিক মেগে খাবো সেও ভি আচ্ছা, কিন্তু দেশের লোকের ওপর গুলি চালানোর জন্যে থাকবো মিলিটারিতে? তার চেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো। কর্নেলি সাহেবের বক্তৃতা ম্লান হয়ে যায়। ছেলেরা অন্যমনস্ক হয়ে পড়েছে, চোখের ওপর ভেসে উঠেছে যুদ্ধপূর্ব যুগের সেই বেকার দশা। কর্নেলি সাহেব বার কয়েক হাই তুলে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালেন। বৈকালিক চায়ের পর কাঠ কুড়োনোর ফেটিক। জঙ্গলে ঢুকে খগেন অমলকে বললে, চলো হে, এই ফাঁকে আমরা একটু ঘুরে আসি। এই জঙ্গলটা পার হলে মিহিমা, ওইখান থেকে জাপানিরা রিইনফোর্সমেন্ট ক্যাম্প আক্রমণ করেছিল। চলো না, গাইডও একজন ঠিক করেছি। অমল রাজি হতেই মুখে একটা অদ্ভুত শব্দ করে খগেন বললে,
নাগারা দূরে কাকেও ডাকতে হলে এই রকম শব্দ করে। দেখো না, টাকু এক্ষুনি এসে পড়বে। বাচ্চা একটি নাগা ছেলে এসে হাজির হলো। কোমরে তার একটা নেংটি জড়ানো, বাকি সমস্ত দেহটা খালি। হাতে একটা নাগা দাঁড়ের দিকটা ঝকঝক করছে। বয়স তার 8 থেকে 16 যে কোনো একটা হতে পারে। টাকু তাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পাহাড়ের উঁচু নিচু ভেঙে, জঙ্গল ডিঙিয়ে, খাদ পেরিয়ে মিনিট 15-র মধ্যে তারা পৌঁছে গেল মিহিমায়। একটা বাড়ির সামনে দাঁড় করিয়ে টাকু ভেতরে চলে গেল। সামনের খোলা জানালা দিয়ে খগেন উঁকি ঝুঁকি মেরে বলল, ওহে অমল, দেখো দেখো, আয়না, চিরুনি, পন্ডস, ক্রিম, এ তো দেখছি রীতিমতো সাহেব। অমল বললে, বোধহয় এরা খ্রিস্টান। টাকু ফিরে এসে ওদের দুজনকে একটা ঘরের ভেতর নিয়ে গেল। ঘরের মাঝখানে একটা কাঁচা কাঠের টেবিল, কাঠটা শুকিয়ে টেরাবেঁকা হয়ে উঠেছে। তার চারদিকে 4টে ওই একই জাতের চেয়ার। টেবিলের ওপর একটি মেখেলা পাতা, তার ওপর খান কয়েক খ্রিস্টের সুসমাচার। ঘরের দেয়ালে কয়েকটা বাইবেলের ছবি এঁটে দেওয়া। অমল আর খগেন পাশাপাশি দুটি চেয়ারে যথাসম্ভব সাবধান হয়ে বসল। ঘরের ভেতর দরজা দিয়ে একজন আধা প্রৌঢ় নাগা এসে ঢুকলেন। হাত তুলে নমস্কার করে কথা কইতে গিয়ে খগেন পড়ল বিপদে। কোন ভাষায় কথা কইবে? নাগা ভদ্রলোক সমস্যার সমাধান করে দিলেন। তিনি কথা যা কইলেন তার অধিকাংশ ইংরেজি, আর তার সঙ্গে কিছু কিছু অসমিয়া। খগেন জানালে তারা এসেছে জাপানিদের সম্বন্ধে জানতে। জাপানি কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভদ্রলোক সোজা হয়ে যান। মুহূর্তের মধ্যে চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে। সরে গিয়ে তিনি দেখান ঘরের আতপোড়া বাতাগুলো। অমল জিজ্ঞেস করলে, আপনার ঘরে আগুন লাগলো কি করে? নাগা ভদ্রলোক একটা চেয়ারের ওপর বসে পড়ে গর্জে উঠলেন, জাপানিরা শয়তান। মুখের ওপর রূঢ় একটা ভাব ধীরে ধীরে ঘনিয়ে উঠল। টেবিলের ওপর ঝুঁকে পড়ে বলতে আরম্ভ করলেন, কোহিমা আক্রমণ করার দিন 7 আগে ছোট একটা জাপানি দল আমাদের মতো পোশাক পরে এই গ্রামে ঢোকে। আমাদের কাছে তারা বলতে শুরু করে আমাদের দুঃখ কষ্টের কথা, ব্রিটিশের রাজত্বে আমাদের দুর্দশার কথা, রানী গুইদালোর ওপর অকথ্য অত্যাচারের কথা। আরও বললে তারা যে যুদ্ধ করছে সে শুধু ব্রিটিশদের তাড়াতে, ভারতবর্ষের লোকেরা তাদের ভাই। নাগা পাহাড়ি নাগাদের দেশ, সেখানে অন্য কেউ রাজত্ব করবে কেন? একটু চুপ করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলেন, আমরাও ভাবলুম সত্যিই বুঝি তাই। তাদের কথা আমরা বিশ্বাস করলুম। আমাদের বাড়িতে তাদের লুকিয়ে রাখলুম, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিলুম। তারা আমাদের সঙ্গে বেশ ভাব জমিয়ে নিলে। আমরাই তাদের কাছে শহরের খবরাখবর এনে দিতে লাগলুম। রোজই তাদের 10-20 জন করে লোক বাড়তে থাকে। আমাদের খাবারে টান পড়তে শুরু হয়। এদিকে কোহিমার যুদ্ধও শুরু হয়ে গেল। ওদের লোক আরো বাড়তে লাগলো। ওরা তখন আমাদের মুখের ভাত কেড়ে নিতে লাগলো। আপত্তি জানালে ভয় দেখায়, এমনকি 2-4 জনকে গুলিও করে। দেখতে দেখতে ওরা আমাদের বাড়িগুলো দখল করতে লাগলো। আমাদের খাওয়ার সমস্ত জিনিস দখল করে নিলে। বন্দুক হাতে যাবতীয় জিনিস পাহারা দিতে লাগলো। নিজেদের খাবার জিনিস নিজেরা চুরি করতে গিয়ে গুলি খেয়ে মরেছি। দিনের পর দিন আমরা না খেয়ে কাটিয়েছি। কোহিমার লড়াইয়ে
তারপর যখন হারতে শুরু করলো তখন ওরা আরো খারাপ ব্যবহার করতে লাগলো। তখন ওরা শুরু করলো আমাদের মেয়েদের ওপর অত্যাচার। বন্দুকের সঙ্গীন দেখিয়ে ওরা স্বামীর বুক থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়েছে, বাপের সামনে মেয়ের ওপর বলাৎকার করেছে। চাপা ক্ষোভে ভদ্রলোকের শরীরটা যেন ফুলে উঠতে থাকে, চোখ দুটো কুঁচকে আসে, মুখটা পাথরের মতো কঠিন হয়ে ওঠে। তিনি বলে চলেছেন, এতদিনে আমাদের চোখ ফুটল, আমরাও তৈরি হতে লাগলুম, ঘরে ঘরে অস্ত্র দিলুম। আমাদের ওই একটি মাত্র অস্ত্র, দাও। আমাদের ছেলে মেয়ে বুড়ো বুড়ি সকলকেই শক্ত হাতে দাও ধরতে বললুম। লড়াই আমরাও শুরু করলুম। বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে লুকিয়ে ওদের আক্রমণ করেছি, সুযোগ পেলেই ওদের কুপিয়ে মেরেছি। 10 জনের প্রাণ দিয়েও ওদের একজনকে মেরেছি। আমাদের মেয়েরা ভীরু নয়, তারাও অস্ত্র ধরলে নিজেদের মান মর্যাদা নিজেরা রক্ষা করতে লাগলো। তারপর দেখলাম জাপানিগুলো পালাতে শুরু করেছে, কিন্তু তখনও তাদের শয়তানি শেষ হয়নি। তারা বাড়ি লুট করতে লাগলো, যাকে তাকে গুলি করে মারলে, বাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে দিলে। হঠাৎ তিনি চুপ করলেন, চোখ দুটো তাঁর জ্বলছে, আর সেই জ্বলন্ত চোখ সমস্ত ঘরময় ঘুরে বেড়াচ্ছে। অমল আরো একবার বিভ্রান্ত হয়ে পড়েছে। প্রথম সে বিভ্রান্ত হয়েছিল বর্মার ইভ্যাকুয়েশন দেখে, তারপর আগস্ট আন্দোলনের দোটানায় পড়ে, আর এই তৃতীয়বার সে বিভ্রান্ত বোধ করেছে মরণের এই অফুরন্ত মিছিল দেখে। মানুষ মরেছে লাখে লাখে, পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে। মরেছে বর্মা ইভ্যাকুয়েশনে, দুর্ভিক্ষের তাড়নায়, মরেছে লড়াইয়ের ময়দানে। যেন মরাটাই হলো মানুষের জীবনে একমাত্র কাজ। প্রশ্নের পর প্রশ্ন বারবার তাকে খোঁচা দিচ্ছে। কেন এই মানুষগুলো মরেছে? কি জন্যে মরেছে? কার জন্যে মরেছে? মৃত্যুর এই বিরাট জলুস তার মনকে সন্দিগ্ধ করে তুলেছে। যুদ্ধের নামে এই নরমেধ যজ্ঞ কার হিতার্থে? কোথায় বসে কারা এই ষড়যন্ত্র ফেঁদে চলেছে? সকালের খাওয়া শেষ হয়ে গেছে, রবিবারের ছুটি। অমল চুপচাপ শুয়ে আছে। অনন্ত তাকে একটা ঠেলা দিয়ে বললে, কি হলো অমল, কেমন যেন মুষড়ে পড়েছ? বাড়ি থেকে কোনো খারাপ খবর পেয়েছো নাকি? অমল বললে, না, বাড়ির খবর ভালোই, ভাবছি অন্য কথা। কি কথা? এই আমাদের জীবনের কথা। আর কেন মন খারাপ করছো? এইবার তো বাছাধনদের ছাড়তেই হবে। অমল তড়াক করে উঠে বসে, সোজা অনন্তর চোখের ওপর চোখ রেখে বললে, মিলিটারি থেকে ছাড়া পেলেই কি আমাদের মুক্তি? কিছুকাল আগে তো আমরা সেখানেই ছিলাম, বাঁচতে তো সেখানে পারিনি, তাই তো এখানে এসে হাজির হয়েছি। তুমি কি মনে করো মিলিটারি থেকে ফিরে গিয়ে আমরা বাঁচতে পারবো? অনন্ত বললে, অত শত ভাবিনি কমল। এখানে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাই এখন আমার একটিমাত্র চিন্তা, এখান থেকে ছাড়া পাবো কবে। বাড়ি ফিরে গিয়ে আবার নতুন করে জীবনকে গড়ে তুলতে চাই। লীলা আমায় ক্ষমা করেছে, আমি
তাকে নিয়ে আবার ঘর বাঁধব। অমলের উত্তেজনা মুহূর্তে শান্ত হয়ে যায়। যে কথা সে অনন্তকে বলতে চেয়েছিল সে কথা এখনই এই মুহূর্তে বলা চলে না। অনন্তর সুখের নীড় রচনা করার এই আকুল আগ্রহকে তার দমিয়ে দিতে ইচ্ছে করে না। কিন্তু অনন্ত কি পারবে ঘর বাঁধতে? পারবে কি সে শান্তিতে জীবন কাটাতে? খগেন তাঁবুর মধ্যে ঢুকে বললে, নাও হে অমল, ইউনিফর্ম পরে নাও। অনন্তর দিকে তাকিয়ে বললে, তোমার কি হয়েছে অনন্ত? এই দুপুরবেলা শুয়ে আছো? চলো শহরে ঘুরে আসি, তোমাদের নামে পারমিট নিয়েছি। বাজারে পৌঁছে খগেন বললে, কোথায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তার চেয়ে চলো সিনেমা দেখা যাক। অনন্ত বললে, বেঁচে থাকলে অনেক সিনেমা দেখতে পাবো, কিন্তু কোহিমাতে যে আর কোনোদিন আসা হবে না সে কথা আমি বাজি রেখে বলতে পারি। অমল বললে, কোহিমাকে এরা বলে এশিয়ার স্টালিনগ্রাড, চলো না ঘুরে ঘুরে দেখা যাক। অনন্ত বললে, ঘুরতে শুরু করার আগে একটু চা খেয়ে নেওয়া যাক। ক্যান্টিনে ঢুকে ওরা দেখলে এক কোণে আসাম রাইফেলসের এক হাবিলদার বসে চা খাচ্ছে। অমল বললে, চলো আমরা ওর কাছে গিয়ে বসি, কিছু খবর টবর নিশ্চয়ই দিতে পারবে। টেবিলটায় গিয়ে বসতে গুর্খা হাবিলদার সাহেব হেসে অভ্যর্থনা করলে। খগেন বললে, কোহিমা লড়াইয়ের গল্প শুনবো বলে আপনার কাছে এলাম হাবিলদার সাহেব। হাবিলদার সাহেব খুব খুশি, হেসে বললেন, আমি নিজে জাপানিদের সঙ্গে লড়াই করেছি, তখন আমি ছিলাম সিপাই। অমল বললে, শুনেছি আপনাদের রেজিমেন্টই নাকি শেষ পর্যন্ত জাপানিদের ঠেকিয়েছিল। হাবিলদার সাহেব বললে, আলবাত, প্রথম প্রথম তো আমাদের লড়তেই দেয়নি, সারা কোহিমায় কেবল গার্ড ডিউটি দিয়েছে। তারপর ব্রিটিশ সৈন্যরা যখন সব শেষ হয়ে গেল তখন আমাদের নিয়ে এলো জাপানিদের কোনো রকমে ঠেকিয়ে রাখার জন্যে। 48 ঘন্টার মধ্যে আমাদের রেজিমেন্টের অর্ধেক খতম হয়ে গেল, কিন্তু জাপানিদের আমরা এক পাও এগোতে দিইনি। অনন্ত বললে, ব্রিটিশ সৈন্য সব শেষ হয়ে গেল কি করে? শেষ হবে না তো কি, ওরা জঙ্গলের মধ্যে না ঢুকে ওপরে বসেই কামান দাগতে লাগলো। সে সময় জাপানিরা ঘাপটি মেরে বসে থাকে, যেই ওরা থামে তখন জাপানিরা আচমকা একসঙ্গে চারদিক থেকে আক্রমণ শুরু করে দেয়। সমস্ত ডিভিশনটা শেষ হয়ে গেল, তবুও ওরা জঙ্গলে ঢুকলো না, ওরা শুধু কোহিমার প্রবেশ পথটা আগলে বসে রইল। খগেন বললে, তারপরই বুঝি 5th ইন্ডিয়ান ডিভিশন এলো? না, তারপর এলাম আমরা ছোট ছোট দলে জঙ্গলের মধ্যে ঢুকলাম, খাদে নামলাম, পাহাড়ের ওপরে উঠতে লাগলাম। আশ্চর্য, যুদ্ধ করতে জানে এই জাপানিরা। কোথাও তারা গাছের ওপর উঠে ডালের সঙ্গে নিজের দেহটা বেঁধে নিয়ে মেশিন গান চালাচ্ছে, কোথাও তারা খাদের মধ্যে নেমে স্নাইপ শট করছে, কোথাও তারা পাহাড়ের চূড়ায় উঠে হ্যান্ড গ্রেনেড মারছে। তবু আমরা এগিয়ে গেলাম, বহু লোকের প্রাণ দিয়ে ওদের অনেকগুলো ঘাঁটি নষ্ট করলাম। তারপর এলো 5th ইন্ডিয়ান ডিভিশন, তারা জঙ্গলের মধ্যে আরো বেশি করে ঢুকে পড়লো, আশপাশ দিয়ে পেছন দিয়ে জাপানিদের সমস্ত যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন করে দিলে। তখন জাপানিরা পালাতে শুরু করলো, জঙ্গলের মধ্যে জড়িয়ে পড়তে লাগলো, নাগাদের বস্তিতে বস্তিতে ঢুকতে লাগলো। কিন্তু নাগারাও তখন জাপানিদের ওপর ক্ষেপে উঠেছে। যে সমস্ত নাগাদের হাতে জাপানি রাইফেল দেখবেন, জানবেন সে অন্তত একজন জাপানিকেও মেরেছে। ক্যান্টিন থেকে বেরিয়ে চলতে চলতে একটা চত্বরে ওরা পৌঁছলো। একপাশে একটা পাথরের ওপর
বড় বড় অক্ষরে লেখা, হিয়ার দি জ্যাপস ওয়ার হন্টেড। ব্যাপারটা বোঝবার জন্যে খগেন একটি নাগা যুবককে ডেকে নিয়ে এলো। সে বললে, এই জায়গাটা হচ্ছে কোহিমার প্রবেশপথ, আর একটু এগিয়ে গেলেই মণিপুর রোড। এখানেই হয়েছিল শেষ লড়াই। আশেপাশের গাছগুলো, তার ডালপালা সবই ফিল্ড গানের গুলিতে উড়ে গেছে। টিনের বাড়িগুলোর দেয়াল থেকে ছাদ পর্যন্ত ঝাঁঝরা হয়ে গেছে বুলেটের গুলিতে। নাগা যুবকটিকে সঙ্গে নিয়ে চলতে চলতে অনন্ত জিজ্ঞেস করলে, লড়াইয়ের সময় তুমি ছিলে কোথায়? সে বললে, নাগারা পাহাড় ছেড়ে অন্য কোথাও যায় না। কোহিমার ডিসি যখন শিলংয়ে বসে জাপানি মাথাপিছু 30 টাকা পুরস্কার ঘোষণা করছিল, তখন তারা জাপানিদের মেরে গ্রাম পরিষ্কার করে ফেলেছে। যুদ্ধের সময় পালিয়েছিল যত বিলেতি সাহেব আর বিদেশি বাবুরা। কোহিমাতে বুঝি এমন কোনো জায়গা নেই যেখানে সামনাসামনি হাতাহাতি লড়াই না হয়েছে। লড়াই হয়েছে বস্তিতে বস্তিতে, মিলিটারি ক্যাম্পে ক্যাম্পে, পাহাড়ের খাঁজে খাঁজে। রাস্তার ধুলোবালির সঙ্গে মিশে রয়েছে বুলেট। এই 1.5 বছর পরেও। চারদিক দেখাতে দেখাতে যুবকটি ওদের নিয়ে গেল মিলিটারি স্টোরে। সেখানে 3 জন অফিসার আর 40 জন সৈনিকের উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ খাড়া করা হয়েছে। তারপর সে নিয়ে গেল ছোট একটি পার্কের মধ্যে। সেখানেও আছে একটি স্মৃতিস্তম্ভ, নাম না জানা সেই সব নাগা শহীদদের উদ্দেশ্যে, যারা জাপানিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। অমল হঠাৎ ফুঁসে ওঠে, ইতিহাসের পাতায় কিন্তু এদের জন্য একটা আঁচড়ও কাটবে না এই ব্রিটিশরা। কাউকে জানতেও দেবে না কোহিমার লড়াই জেতার পেছনে এদের কতখানি দান। ধীরে ধীরে ওরা এগিয়ে চলেছে, চারিদিকে চাইতে চাইতে, নবজাতকের মতো নতুন এই জগৎটাকে বিস্মিত দৃষ্টিতে দেখতে দেখতে। এই জগতে জীবনের কোনো কথা নেই, নেই বাঁচার কথা, নেই তাদের আশা আকাঙ্ক্ষার কোনো আভাস ইঙ্গিত। এখানে কেবল মৃত্যুর খবর, মৃত্যুর গৌরব জীবন্ত মানুষদের জীবন বোধকে পরিহাস করছে। সকলেই ওরা মিয়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে, চলার তাল শিথিল হয়ে আসছে। দূরে দেখা যাচ্ছে কোহিমা সিমেট্রির বিরাট স্টেডিয়াম। ধাপে ধাপে তার সাদা সাদা ক্রসের সারি। সিমেট্রির প্রথম ধাপে পা রেখে অমল থমকে দাঁড়িয়ে পড়ল। অনন্তর একটা হাত চেপে ধরে বললে, আচ্ছা অনন্ত, এই তো এতদিন মিলিটারিতে রয়েছ, কিন্তু কোনোদিন কি তোমার মনে শ্রদ্ধা জেগেছে এই যুদ্ধের ওপর? অনন্ত বললে, শ্রদ্ধা না করি, ভয় তো করেছি। কিন্তু কেন? যেহেতু অসহায় সেই জন্যে। দেখলে না, যুদ্ধ বাঁধলো রাজায় রাজায়, আর প্রাণ গেল আমাদের মতো কাঙালদের। অমল যেন মনে মনে কি একটা হিসেব করতে থাকে। হঠাৎ অনন্তর হাতটা ছেড়ে দিয়ে বললে, তাহলে কথাটা হলো এই, আমরা কাঙাল বলেই কতকগুলো লোক রাজা হয়েছে, আর রাজা আছে বলেই যুদ্ধ বেঁধেছে। অনন্ত অমলের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর তাকে এক হাতে জড়িয়ে ধরে বললে, শেষকালে কি একটা অসুখ বাঁধিয়ে বসবে অমল? সদ্য গাঁথা সিঁড়ি দিয়ে ওরা সন্তর্পণে ওপরে উঠছে। সিঁড়ির দুধারে চওড়া ধাপের মাঝে কাঁচা মাটি, তার উপর নতুন ঘাস গজিয়েছে। এক একটা ধাপের এক এক অংশ এক একটি রেজিমেন্টের সৈনিকদের কবর। প্রত্যেকটি কবরের মাথার দিকে একটি করে ক্রস, তার উপর লেখা সৈনিকদের নাম, রেজিমেন্টাল নাম্বার আর 3টি অক্ষর,
RIP। খগেন জিজ্ঞেস করলে, ওই RIP কথাটার মানে কি? অনন্ত বললে, রেস্ট ইন পিস। অমল বলে ওঠে, কি মারাত্মক রসিকতা দেখো। খগেন বললে, তার মানে? তার মানে যারা এই মানুষগুলোকে ঘরবাড়ি থেকে টেনে এনে মরতে বাধ্য করলো, তারাই আজ সেই অভাগা মানুষগুলোর বুকের ওপর লটকে দিয়েছে রেস্ট ইন পিসের লেভেল, যেন মরাটাই হলো চরম ও পরম শান্তি। ধাপ ধাপ সিঁড়ি ভেঙে ওরা উঠছে, ঘুরে ঘুরে দেখছে সেই ডারহামস, DCLI, KRR, কিংসন রেজিমেন্ট, কুইন্সন রেজিমেন্ট, প্রাইভেট থেকে ব্রিগেডিয়ার। অমলের মনে পড়ে সেই মানুষগুলোর কথা, স্বাস্থ্যবান, সবল, স্বাধীন দেশের মানুষ, সেই ব্রিটিশ সৈনিকদের কথা, যারা মাত্র 1.5 বছর আগে মণিপুর রোড স্টেশনে এসে নেমেছিল। তারাও কি তাদের দেশে অশান্তি সৃষ্টি করেছিল? তারাও কি পিস টাইমে সকলের জন্য চাকরি চেয়েছিল, পেট ভরে খেতে চেয়েছিল? তাই কি আজ তাদের মাটির গর্তে পুঁতে শান্ত করতে হয়েছে? খগেন বলে ওঠে, যাই বলো ভাই, আমার কিন্তু খুব আহ্লাদ হচ্ছে। তবুও তো এতগুলো ব্রিটিশ মরেছে। অনন্ত যেন আপন মনেই বলে ওঠে, আহ্লাদ করে আর লাভ কি? ব্রিটিশের রাজত্ব এখনো লোপ পায়নি, আর আমাদের ওপর জুলুমও এক তিল কমেনি। মাঝখান থেকে এতগুলো লোক শুধু শুধু মরে গেল। শেষ ধাপে ওরা এসে পড়েছে, সামনেই এক বিরাট স্মৃতিস্তম্ভ। খগেন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চেঁচিয়ে পড়তে থাকে, When you go home, tell them of us and say, for their tomorrow we gave our today. খগেন বারবার লেখাটা পড়তে থাকে। তার গলার স্বর ধীরে ধীরে নেমে আসে, আনন্দোজ্জ্বল মুখখানা ম্লান হয়ে যায়, ব্যথায় ফ্যাকাশে হয়ে ওঠে। অনন্ত আর খগেনকে জড়িয়ে ধরে অমল বললে, হ্যাঁ অনন্ত, আমরা ফিরে গিয়ে সকলকেই বলবো, সকলকে বলবো, আর না, আর মৃত্যু নয়, যুদ্ধ নয়, আমরা বাঁচব। এরা মরার মুহূর্ত পর্যন্ত চেয়েছিল আমাদের বাঁচাতে। শেষ হলো রংরুট উপন্যাসের 7ম এবং 8ম পরিচ্ছেদ। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। নমস্কার।